সূক্ষ্মকোণী ত্রিভুজের যে তিনটি বাহুর আমরা সম্পর্ক শিখলাম, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও এই সম্পর্কটা নির্ণয় করা কিন্তু এর থেকে খুব ব্যতিক্রম কিছু না। তো আমরা আজকে শিখবো কিভাবে স্থূলকোণী ত্রিভুজের মধ্যে তিনটি বাহুর সম্পর্ক তৈরি করা যায় পিথাগোরাসের সূত্রের সাহায্যে। এবং আমাদের উদ্দেশ্য কিন্তু অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা একদম মন থেকে, গভীর থেকে বোঝা। তো চলুন আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ এঁকে ফেলি। তো মনে করি এই যে এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ। এর কারণ হলো স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড়। তো আমরা ধরে নিচ্ছি এখানে বি কোণটি হলো 90 ডিগ্রি অপেক্ষা বড় বা স্থূলকোণ, এবং যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। এখন আমরা যদি এবিসি স্থূলকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্রকে ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই আমাদের আবারও 90 ডিগ্রি বা সমকোণের প্রয়োজন হবে। তো আমরা কি করব, আগের বারের মতোই এবার আর বিসি বাহুর উপরে আমরা কিন্তু লম্ব আঁকতে পারবো না, কারণ এই শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপরে লম্ব আঁকা সম্ভব নয়। তো আমরা কি করব, বিসি বাহুকে আমরা বর্ধিত করব এবং সেই বর্ধিতাংশের উপরে এ বিন্দু থেকে আমরা একটি লম্ব এডি অঙ্কন করব। তো এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু আগের বারের মতো দুইটি সমকোণী ত্রিভুজ রয়েছে। একটি ত্রিভুজের নাম হলো এ বিডি এবং অপরটি এ সিডি। তো আমরা যদি আবারও সেই ত্রিভুজ এসিডি এর উপরে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে হবে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এবং ত্রিভুজ এবিডি এর উপরে যদি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে সেটা দেখতে এমন হবে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তো আগের বারের মতোই আমরা এখন সমীকরণ দুটো যোগ বিয়োগ করব না, সেই একই সঙ্গত কারণে। এবং আমরা যে কোনো একটি সমীকরণকে ধরি, আমাদের 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণ, যে কোনো একটা সমীকরণকে আমরা এখানে 1 নং সমীকরণটা নিতে চাই, তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়। এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তো আমরা এখন চাইলে এই সিডি এর পরিবর্তে লিখতে পারবো বিসি প্লাস বিডি। আমরা তাই করব যে এডি স্কয়ার প্লাস বিসি প্লাস বিডি তার হোল স্কয়ার। তো এখানে আমরা যদি এটাকে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ফেলি, তাহলে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু বিডি। এবং আমরা এখানে দেখতে পাবো যে এই যে এডি স্কয়ার এবং এই যে বিডি স্কয়ার, এদের যে সমষ্টি সেটা কিন্তু আসলে এবি স্কয়ারকে নির্দেশ করে। তো আমরা লিখতে পারি এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার এবং বিডি স্কয়ারের পরিবর্তে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু বিডি। তো এখন যদি আমরা এই জ্যামিতিক বাক্যটিকে আমাদের মাতৃভাষায় কনভার্ট করার চেষ্টা করি, তাহলে সেটা হবে এসি এর ক্ষেত্রে আমরা বলবো যে এসি হলো এই যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু। তাহলে আমরা এসির পরিবর্তে এটা বলতে পারি যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গ অপর যে দুই বাহু তাদের উপরে অঙ্কিত বর্গের সমষ্টির সাথে ওই দুই বাহুর মধ্যে যে কোনো একটি এবং এই একটির উপরে অপরটির যে লম্ব বিক্ষেপ তাদের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। তো এটাও কিন্তু সেই সূক্ষ্মকোণী ত্রিভুজের মতো একইভাবে আমরা ট্রান্সলেট করলাম। আপনারা একটা মিল যে খোঁজার চেষ্টা করবেন সেটা আমি জানি, এজন্য আপনারা শুধুমাত্র এইটুকু খেয়াল রাখবেন যে সূক্ষ্মকোণী ত্রিভুজের বেলায় আমরা কিন্তু বলেছিলাম যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু, আর স্থূলকোণী ত্রিভুজের বেলায় আমরা শুধু বলছি যে স্থূলকোণের বিপরীত বাহু। তার মানে সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আসলে সমকোণী ত্রিভুজের মতো তিন বাহুর মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব। তাহলে এবার আমরা চলে যাই অ্যাপোলোনিয়াসের সূত্রের একদম মূল জায়গায়। এখন এই সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজের মতো আমরা যদি একটি ত্রিভুজে এই দুইটি সূত্রকেই ব্যবহার করতে চাই,
তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে একটি নির্দিষ্ট ত্রিভুজে একটি সূক্ষ্মকোণ এবং একটি স্থূলকোণ তৈরি করতে হবে। এবং সেটা কিভাবে করা যায়, তো আমরা সেটা দেখার জন্য একটি যে কোনো ত্রিভুজ তৈরি করব। এই ত্রিভুজটি হতে পারে সেটা সূক্ষ্মকোণী ত্রিভুজের মতো লাগতে পারে। আমি একটি ত্রিভুজ আগে এঁকে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো মনে করি আমরা একটি ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজটি হতে পারে স্থূলকোণী বা যে কোনো সূক্ষ্মকোণীয় হতে পারে, কিন্তু আমাদের কাছে মূল প্রসঙ্গ হলো এই ত্রিভুজটি আসলে কেমন, সূক্ষ্মকোণী নাকি স্থূলকোণী, এটা আমাদের ভাববার বিষয় না, যে কোনো রকম হতে পারে। এই জন্য আমরা বলছি যে এটা যে কোনো ত্রিভুজ। তো এই যে কোনো ত্রিভুজে আমরা যদি একই সাথে একটি সূক্ষ্মকোণ এবং একটি স্থূলকোণ উৎপন্ন করতে পারি, তাহলে আমরা এর আগে যে দুইটি সূত্র শিখেছিলাম সেই দুটি সূত্র একই সাথে ব্যবহার করতে পারবো। তো সেটা করা সম্ভব কিভাবে, সেটা হলো আমি যদি এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে তার মধ্যবিন্দুতে আমরা যদি একটি রেখাংশ যোগ করে দিই, যেটাকে আমরা বলি হচ্ছে মধ্যমা, তো আমরা কি করব, বিসি বাহুর মধ্যবিন্দু ডি নির্ণয় করে এ শীর্ষবিন্দুর সাথে সেটা যোগ করে দেব। এর কারণে যেটা হলো সেটা হলো একটি মধ্যমা উৎপন্ন হলো, এবং আরো একটি ঘটনা ঘটলো, সেটা হলো এই যে ডি বিন্দুতে এখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছিল যখন আমরা মধ্যমা আঁকিনি, এবং এখনো 180 ডিগ্রি কোণই রয়েছে। কিন্তু 180 ডিগ্রি কোণকে আমরা যদি সমান দুই ভাগে ভাগ করতে ব্যর্থ হই, যেমন এই ক্ষেত্রে আমরা তাই হলাম যে 180 ডিগ্রিকে আমরা সমান দুই ভাগে ভাগ করিনি, একটা ভাগ আমাদের একটু ছোট হয়েছে আর একটা ভাগ আমাদের একটু বড় হয়েছে। সেক্ষেত্রে কি হয়, 180কে সমান দুই ভাগে ভাগ করলে তো 90-90 হতো, কিন্তু এই ক্ষেত্রে সেটা 90-90 হবে না। কোনো একটা অংশ 90 অপেক্ষা বড় হবে অর্থাৎ স্থূলকোণ হবে, এবং কোনো একটা অংশ 90 অপেক্ষা ছোট হবে অর্থাৎ সূক্ষ্মকোণ হবে। এখানে যে ঘটনাটা ঘটেছে যে এই যে কোণটা, এই কোণটি আমাদের একটি সূক্ষ্মকোণ, এবং এই পাশের এই যে কোণটি, এই কোণটি একটি স্থূলকোণ। তো এখন আমরা যদি আমাদের সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজে আমরা যা যা শিখেছি সেটা যদি এখানে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই একটি লম্ব আঁকতে হবে, কারণ আমাদের ওই দুইটি সূত্রে কিন্তু লম্ব অভিক্ষেপের কনসেপ্ট ছিল। তো আমরা কি করব, যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে, যে কোনো না এ শীর্ষবিন্দু থেকে আমরা বিসি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করব। এবার আমাদের সূত্র অ্যাপ্লাই করার পালা। তো প্রথমেই আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজে যা যা শিখেছিলাম সেটা আমরা বলবো এবং সেটা অ্যাপ্লাই করব। তো আমরা শিখেছিলাম সূক্ষ্মকোণী ত্রিভুজের, অর্থাৎ ত্রিভুজ এবিডি এর সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ সমান সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি থেকে ওই দুই বাহুর মধ্যে যে কোনো একটি এবং ওই একটির উপরে অপরটির লম্ব অভিক্ষেপ তাদের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের অন্তর্ফলের সমান। আচ্ছা, এবার যদি আমরা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওই সূত্রটি ব্যবহার করি, তাহলে দাঁড়াবে স্থূলকোণী ত্রিভুজের, অর্থাৎ ত্রিভুজ এডিসি, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ অর্থাৎ এসি স্কয়ার ইজ ইকুয়াল টু ওই দুই বাহুর মধ্যে যে অবশিষ্ট দুই বাহুটি রয়েছে তাদের বর্গের সমষ্টির সাথে ওই দুই বাহুর যে কোনো একটি এবং ওই একটির উপরে অপরটির লম্ব বিক্ষেপ এর অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। তবে এখানে খেয়াল করার মতো বিষয় হলো যে ডি বিন্দু যেহেতু মধ্যবিন্দু, সেহেতু কিন্তু বিডি এবং বিসি এরা আসলে একই জিনিস, এদের মান পরস্পর সমান। তো এই মুহূর্তে আমরা যদি এই দুইটা সমীকরণকে যোগ করি, কারণ আমরা চাই যে একটি সমীকরণ তৈরি করতে যেখানে তিন বাহুর মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকবে, তো আমরা যদি এদেরকে যোগ করি তাহলে একটি সমীকরণে কনভার্ট হবে। তবে যোগ করার সময় আমরা খেয়াল করব লেফট হ্যান্ড যোগ করলে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার অর্থাৎ 2AD স্কয়ার, আর বিডি আর ডিসি যেহেতু আসলে পরস্পর সমান, আমি চাইলে এই দুটো যোগ করে 2BD স্কয়ারও লিখতে পারি, আবার চাইলে এই দুটো যোগ করে 2DC স্কয়ারও লিখতে পারি। তো আমি যদি 2BD স্কয়ার লিখি
এবং এখানে বিডি আর ডিসি সমান হওয়ার কারণে এই দুইটা পদ কিন্তু পরস্পর সমান এবং এরা কাটাকাটি হবে, অর্থাৎ প্লাস মাইনাস হয়ে এরা শূন্য হয়ে যাবে। তো এদের আর লেখা লাগলো না, আমরা লিখতে পারি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটাই হলো আমাদের অ্যাপোলোনিয়াসের সূত্র। তো এই সূত্রটিকে আমরা যদি একটু আমাদের মাতৃভাষায় কনভার্ট করার চেষ্টা করি, তাহলে আমরা যে সুন্দর কথাটি পাবো সেটা হলো যে কোনো ত্রিভুজের, আমরা যেহেতু সূত্রটি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তৈরি করেছি, তো আমরা বলবো যে কোনো ত্রিভুজের এই যে মধ্যমা আমরা দেখতে পাচ্ছি এডি হচ্ছে একটি মধ্যমা এবং এবি এবং এসি হলো মধ্যমা সংলগ্ন দুইটি বাহু। তো আমরা বলবো যে কোনো ত্রিভুজের মধ্যমা সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গের সমষ্টি তার মধ্যমার বর্গ এবং তৃতীয় বাহুর অর্ধেকের বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। আর আমরা যদি এটা এভাবে 2 কমন নিয়ে না লিখে এভাবেই লিখে রাখতাম, যে 2 আর কমন নিতাম না, তাহলে কিভাবে আমরা বলতাম যে কোনো ত্রিভুজের মধ্যমা সংলগ্ন বাহুদ্বয়ের বর্গের সমষ্টি হলো তার মধ্যমার বর্গের দ্বিগুণ এবং তৃতীয় বাহুর অর্ধেকের বর্গের দ্বিগুণের সমষ্টির সমান। তো আমি যেভাবেই বলি না কেন আসলে সেটা একই জিনিস, একই অর্থ বহন করছে। তো আমি এটা যে কোনোভাবে বলতে পারি, তবে মূল ব্যাপারটা হলো যখনই আমরা এই সূত্রগুলো বা এই উপপাদ্যগুলো শিখবো বা রিয়েলাইজ করব, আমাদের এই যে বাংলা ভাষায় কনভার্ট করার যে ব্যাপারটি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কয়েক দফা এটা চেষ্টা করবেন, না পারলে মনে মনে ছবিটি কল্পনা করে এটা বলার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটি ভালো করে বুঝেছেন। এরপরেও যদি আপনাদের কোনো মন্তব্য থাকে যে কোথাও আপনি বুঝতে পারেননি বা রিলেট করতে পারেননি, তাহলে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমরা আগামী ভিডিওগুলো আরো সুন্দর এবং আরো উপভোগ্য করার চেষ্টা করব। এবং যারা যারা ভিডিওটি দেখলেন শেষ পর্যন্ত, আমি জানি না কতজন শেষ পর্যন্ত দেখলেন, তারা অবশ্যই কিন্তু পেজটিতে লাইক করবেন এবং আমাদের ইউটিউবে যারা দেখছেন তারা কিন্তু এটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আগামী ভিডিওতে। সকলকে ধন্যবাদ।